তো আজকে আমাদের টপিক অ্যাকচুয়ালি পোস্ট মডার্নিজম, যেটা নুরুল আমাকে টপিকটা দিয়েছে ওই টপিকটা সম্পর্কে কিছু বলার জন্য। আর নুরুল এতক্ষণ আমার নামে যা কিছু বলেছে ওইগুলিকে বিশ্বাস করার প্রয়োজন নেই। আমরা এখন পোস্ট মডার্ন ওয়ার্ল্ডে বসবাস করছি যদি ধরে নিই। তো এখানে আলটিমেট সত্য বলতে কিছুই নেই। এবার আমাকে যে যেমন ভাবে যে পার্সপেক্টিভে দেখছে, সো ও আমাকে এমন ভাবেই ব্যাখ্যা করবে আর কি। সো এবার নুরুলকে ধন্যবাদ আমাকে এই টপিকটা দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি ওকে একটু সংক্ষেপেই বলে দিই। প্রথমে আমি যখন 2021-এ আমার পিএইচডি টপিক ইয়ারগান হ্যাভারমাস, জার্মান ফিলসফার, ওই ফিলসফারের ফিলসফি নিয়ে কাজ করব বলে স্থির করেছি। প্রথমে আমার মনে কোশ্চেন ছিল কিছু, যেমন এখন বর্তমানে যে পোস্ট মডার্নিজম শব্দটা খুব প্রচলিত, প্রতিনিয়তই আমরা শুনি। সো অ্যাকচুয়ালি পোস্ট মডার্নিজমটা কি, বা হ্যাভারমাস ওইটা কিভাবে দেখছেন, তো ওইসব নিয়ে আমার প্রথম থেকে অনেক পড়তে হয়েছে, এখনো আমি পড়ি। ইভেন আজ এই ক্লাস নেওয়ার একটু আগেও আমি একটু পড়েছিলাম। তো এখনো আমার মনে সেম ডাউট, আমি কি আসলে মানে পোস্ট মডার্নিজম কি, এটা কি আসলে বর্ণনা করতে পারবো কিনা। কারণ সাপোজ এই 4-5 বছরের অধ্যয়নের পরে আমি নিজেকেই কোশ্চেন করছি, আসলে কি আমি পোস্ট মডার্নিজম বলতে মানে ওটা বুঝতে পেরেছি কিনা, পোস্ট মডার্নিজমটা কি, এটা কি আসলে বুঝতে পেরেছি কিনা। তো হয়তো ক্লাসের পরে তোমরা আমায় সেম কোশ্চেনটা করতে পারো। আর মানে পোস্ট মডার্নিজম বলতে আমি এতক্ষণ ধরে ক্লাসে যাই বক করলাম, সো এইসব কি আসলে পোস্ট মডার্নিজম কিনা, সো এটা সম্পূর্ণ তোমাদের উপরেই ছেড়ে দিই। আর আমি এটা বিশ্বাস করি যে আসলে আমি এখন অব্দি পোস্ট মডার্নিজমকে এটা বুঝতে পারিনি, তো ওই কারণে আমি কন্টিনিউ পড়া চালিয়ে যাচ্ছি। বাট এতদিনের অধ্যয়ন করে তো আমি যেটুকুই বুঝেছি ওটাই জাস্ট একটু ব্রিফলি একটু হাইলাইট করার চেষ্টা করব। ওকে, আমাদের ইউজিসি নেটের সিলেবাসেও পোস্ট মডার্নিজম, কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলসফি বা রিসেন্ট ওয়েস্টার্ন ফিলসফি এই ইউনিটটায় আছে শেষের দিকে। তো এখানে 3জন ফিলসফার একটু মেনশন করা ছিল, যেমন নিৎসে, রিচার্ড রর্টি, লেভিনাস। বাট পোস্ট মডার্নিজম ডিটেলসে পড়তে গেলে আমাদের আরো অনেক ইম্পর্টেন্ট ফিলসফার, লোথার্ড, মিশেল ফুকো, ডেরিডা, সো তাদেরও ইনক্লুড করতে হয়, কারণ তাদের সম্পর্কে কিছু না বললে পোস্ট মডার্নিজমটা অসম্পূর্ণই থেকে যায়, আমি যতটুকু মনে করি। তো প্রথমে একটু বলে নিই যে পোস্ট মডার্নিজমটা কি, যদি আমি সংক্ষেপে বলি। এবার এটা আমরা জানি যে এটা লেট 20th সেঞ্চুরি থেকেই এটা এঙ্গেজ করেছে। বাট পোস্ট মডার্নিজম আমি একটা হিস্ট্রিক্যাল পিরিয়ড হিসেবে ধরতে পারিনি এখন অব্দি। যদি আমায় কেউ বলে যে পোস্ট মডার্নিজম মানে কখন থেকে পোস্ট মডার্নিজমটা শুরু হয়েছে, তো এমন কোনো ডাইরেক্ট আনসার পাওয়া আমার দিক থেকে সম্ভব না। আমি মনে করি যে পোস্ট মডার্নিজম জাস্ট একটা অ্যাটিটিউড, একটা অ্যাপ্রোচ, যে আমরা বিষয়কে এইভাবেও দেখতে পারি। পোস্ট মডার্নিজম সম্পূর্ণ এটা পাশ্চাত্য অনুকরণে। আমরা ভারতীয় দর্শনে এই পোস্ট মডার্নিজম শব্দটা মানে পোস্ট মডার্নিজম নিয়ে ফিলসফি ওই রকমের তেমন কিছু পড়তে হয় না আমাদের। ক্লাসের শেষের দিকে দেখবে যে আমাদের যেমন জৈন দর্শনের অনেকান্তবাদ বা আরো কিছু কনসেপ্ট আছে যেগুলি পোস্ট মডার্নিজমের ব্যাপারে কথা বলে।
এবার আমি যদি এটাকে হিস্ট্রিক্যাল পিরিয়ড হিসেবে মেনশন করতে যাই, তাহলে জৈন দর্শনের সময়কাল সেই অনেক আগে। ওকে, তখন পাশ্চাত্যে ট্রেডিশনাল মডার্নিজমও শুরু হয়নি তখন। তো ওই কারণে এটা একটা পিরিয়ড না ধরে আমরা ধরতে পারি এটা একটা অ্যাপ্রোচ, বিষয়কে দেখার একটা একটা পথ, একটা রাস্তা। এবার পোস্ট মডার্নিজম শব্দের মধ্যে আমরা যদি শব্দটা একটু দুটো শব্দে আবার ভাগ করে নিই, পোস্ট মডার্নিজম। তো পোস্ট বলতে বুঝি আমরা পরে, আর মডার্ন তাহলে অটোমেটিক্যালি পোস্ট মডার্নিজম ব্যাখ্যা করার সময় আগেই আমাদের জানতে হবে যে মডার্নিজমটা কি। আর আমরা মডার্নিজম সম্পর্কে বেসিক্যালি মডার্নিজম অ্যাকচুয়ালি বিজ্ঞান বা তর্ককে বেশি ইম্পর্টেন্স দেয়। তো মডার্নিজম পিরিয়ডে বিজ্ঞান বা তর্ক, তো এই দুটোই মেইন হাতিয়ার, প্রধান হাতিয়ার। তো মডার্নিজমে তারা বিশ্বাস করে যে এই দুটো দিয়েই আমরা জীবনের সব সমস্যার সমাধান করতে পারি, এক বিজ্ঞান এক তর্ক। আর ইতিহাস যেটা, এটা প্রগতিশীল, মানে কন্টিনিউ ইভালুয়েশন হচ্ছে, কন্টিনিউ। এইবার মডার্নিজমের সময় যেমন আমরা ইমানুয়েল কান্টকেও ধরতে পারি। ইমানুয়েল কান্টের এনলাইটেনমেন্ট যে কথা বলছে, যে এনলাইটেনমেন্টের আলটিমেট ডেস্টিনেশন পিচ, শান্তি। আর এনলাইটেনমেন্ট বলতে বোঝায় যখন আমরা নিজের বিবেক বুদ্ধি নিজেরাই ব্যবহার করতে পারবো, ব্যবহার করে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। আমরা আমাদের কোনো বায়াসনেস থাকবে না, কারোর প্রভাব থাকবে না। এই কথাগুলি শুনতে একটু ইমাজিনারি টাইপের মনে হয়। ওকে, এবার আমরা যদি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1914 to 1918, and then সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1939 to 45, এগুলি সম্পর্কে একটু আলোচনা করি, তাহলে দেখব যে মডার্নিজম যে বলছে যে বিজ্ঞান বা তর্কই সব সমস্যার সমাধান করে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো সেই মডার্নিজমের দানি। বিজ্ঞানের এই এত উন্নতশীল চিন্তা ভাবনা বা তর্ক, এইগুলির ফলশ্রুতিতে তো আমরা কি দেখতে পাচ্ছি যে এই হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়, যার ফলে ভয়াবহ অবস্থা তো আমরা হিস্ট্রিতে পড়েছি। আর ওইখানে মডার্নিজমে ইউনিভার্সাল ট্রুথ ধরে আমরা যে ক্যাপিটালিজম বা কমিউনিজম, দেন ন্যাশনালিজম, রেশনালিজম, এই কনসেপ্টগুলিকে গ্র্যান্ড ন্যারেটিভ, এগুলি মানে এক একটা মহান মতবাদ, মহান আদর্শ, এগুলি ধরেই সব ঘটনার বর্ণনা করতে যাই মডার্নিজমে। বাট পোস্ট মডার্নিজম থিঙ্কার যারা আছে, সো তারা বলছে যে মডার্নিজম যে বিজ্ঞান বা তর্কের উপর এত গুরুত্ব আরোপ করে ট্রুথ ইজ আলটিমেট বা ফিক্স এরকম করে বর্ণনা করছে, এগুলির ফলশ্রুতিতে আমরা শান্তি তো পাচ্ছি না, বরং দুটো ভয়ানক যুদ্ধ আমরা আমাদের সামনে পেয়েছি এই বিজ্ঞানের উন্নতির ফলে। তো এইবার পোস্ট মডার্নিজম কি করেছে, এই যে মডার্নিস্ট যে চিন্তা ভাবনা আছে বা এর যে এনলাইটেনমেন্ট রেশনালিটি, এইগুলিকে তারা ক্রিটিসিজম করতে শুরু করেছে। এবার মডার্নিজমে মধ্যে যে ট্রুথকে আলটিমেট ইউনিভার্সাল বলছে, এবার পোস্ট মডার্নিজমে এইগুলিকেই তারা রিজেক্ট করে দিচ্ছে। তাহলে পোস্ট মডার্নিজম অ্যাকচুয়ালি কি করছে, পোস্ট মডার্নিজম আসলে প্লুরালিটিকে ইম্পর্টেন্স দিচ্ছে, ইন্টারপ্রিটেশনকে ইম্পর্টেন্স দিচ্ছে, ডিফারেন্সকে ইম্পর্টেন্স দিচ্ছে। সো পোস্ট মডার্নিজমে মেইনলি
এমফেসাইজ অন প্লুরালিটি, ইন্টারপ্রিটেশন অ্যান্ড ডিফারেন্স। এবার পোস্ট মডার্নিজমে প্রত্যেক ব্যক্তির চিন্তা ভাবনাই ইম্পর্টেন্ট, আর ট্রুথ এখানে কোনো আলটিমেট না, ট্রুথ রিলেটিভ। এবার আমি আমার যে ভাষা, সংস্কৃতি, ধর্ম, এবার এইগুলি থেকে আমি কিন্তু এগুলিকে আমি অ্যাভয়েড করতে পারি না। এগুলির জন্যই আমার চিন্তা ভাবনা এক ধরনের হবে, আবার অন্য ব্যক্তির আরেক ধরনের হবে। এবার তার মানে এমন না যে আমারটা ভুল অন্যেরটা ঠিক, বা অন্যেরটা ভুল আমারটা ঠিক। তো সবগুলি ভাবনাকেই ইম্পর্টেন্স দিতে হবে। সো এই পার্টগুলি বেসিক কিছু ইন্ট্রোডাকশনে রাখা যায় পোস্ট মডার্নিজম। এবার আমরা নুরুল নেক্সট স্লাইডে চলে যাই। এবার তাহলে আমরা পোস্ট মডার্নিজমে যে মেজর ফিচার্স গুলি আছে এগুলি একটু দেখব। সো পোস্ট মডার্নিজম, তাহলে আমরা পোস্ট মডার্নিজম অ্যাকচুয়ালি কি করছে, এই যে গ্র্যান্ড ন্যারেটিভস আছে যেগুলি বলছিলাম, যে ক্যাপিটালিজম। তো ক্যাপিটালিজমে তো মেইনলি যারা ধনপতি, তো তাদেরকেই বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। এবার রেশনালিজম করতে করতেই আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এগুলিও পেয়েছি। ন্যাশনালিজমের পারফেক্ট কোনো ডেফিনেশনই নেই। ওকে, আবার এই ন্যাশনালিজমে ভালোর দিক থেকে খারাপটাই বেশি হয়ে যাচ্ছে। আর কমিউনিজম যে চিন্তা ভাবনা দিচ্ছে যে ডিক্টেটরশিপ অফ দ্য প্রলেটারিয়েট, এইগুলিও মানে জাস্ট অলিক কল্পনার মতোই। তাহলে এই যে ন্যারেটিভ গুলি যেগুলি এতদিন ধরে চলে আসছে, এবার পোস্ট মডার্নিজম কি করছে, এগুলিকে রিজেক্ট করে দিচ্ছে। তো গ্র্যান্ড ন্যারেটিভ যেগুলি আছে, মহান আদর্শ, এইগুলিকেই রিজেকশন করছে পোস্ট মডার্নিজম। আর পোস্ট মডার্নিজম এই অবজেক্টিভ ট্রুথকেও মানে একদম একটা টার্গেট করে দিয়েছে, যে অবজেক্টিভ ট্রুথ এটা যদি আমরা ধরি তাহলে আমাদের পরিণতি ভালো হবে না। তো আমরা ট্রুথ তাহলে অ্যাকচুয়ালি রিলেটিভ হবে, আর প্লুরালিটি হবে। থার্ড পয়েন্টটা কি দেখবে, ফ্র্যাগমেন্টেশন এন্ড প্লুরালিটি। তো তাহলে ট্রুথ কোনো ফিক্সড কিছুই না। এবার ট্রুথ কি, ট্রুথের ডেফিনেশন আলাদা আলাদা হয়ে যাবে। তো এগুলি তাহলে সত্য আসলে অসম্পূর্ণই একটা কিছু হবে, মানে আলটিমেট বলতে কিছুই থাকবে না। পোস্ট মডার্নিজমে যেমন আমরা আরেকটা দেখতে পাই যে ল্যাঙ্গুয়েজ শেপস রিয়েলিটি। এই যে ভাষা আছে, তো ভাষা কিন্তু রিয়েলিটিকে শেপ করে দিচ্ছে। সো ভাষার ইম্পর্টেন্স। তো আবার ল্যাঙ্গুয়েজ শেপস রিয়েলিটি, এগুলি আমরা যখন ওই ইয়ান বর্জিয়াল ফিলসফি দেখব, তো ওইটার মধ্যে হাইপার রিয়েলিটির কথা বলছে। আচ্ছা, এই টপিকগুলি আসা যাবে নেক্সট। তাহলে পোস্ট মডার্নিজম অ্যাকচুয়ালি ডিসকোর্স, আইডেন্টিটি বা পাওয়ার, এগুলিকে বেশি করে হাইলাইট করে দিচ্ছে, পাওয়ার। সো এখানে যে কোনো সমাজ ব্যবস্থায় যারা পাওয়ারে, সো যাদের পাওয়ার আছে, সো ইনস্টিটিউশনে যারাই পাওয়ারে থাকবে, তো তারাই একটা ন্যারেটিভ সেট করে দেয়। সো আমাদের ওই পোস্ট মডার্নিজমে এই পাওয়ারকেই ক্রিটিসিজম করার একটা টেন্ডেন্সি চলে আসছে। তো পোস্ট মডার্নিজমের বেসিক ফিচার্স আমরা ধরতে পারি, অ্যাকচুয়ালি মূল সিদ্ধান্ত বলতে আমরা ট্রুথ, পাওয়ার, রিয়েলিটি, তিনটিকে হাইলাইট করা যায়। ট্রুথ আলটিমেট হবে না, আর পাওয়ার এটার মধ্যে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আর রিয়েলিটি বলতে আমরা যাই বুঝি, সো রিয়েলিটি অ্যাকচুয়ালি আমরা যা দেখছি এটাও রিয়েলিটি না, এটা জাস্ট কপি, এটাকে হাইপার রিয়েলিটি। ওকে, এবার নেক্সট স্লাইডগুলিতে আমরা বেসিক্যালি তাহলে পোস্ট মডার্নিজমের যে বেসিক যে পার্ট, মানে মডার্নিজমের যেই কনসেপ্টগুলি ছিল, এগুলিকেই টার্গেট করে ক্রিটিসিজম করতে শুরু করে দিয়েছে পোস্ট মডার্নিজম।
এবার পোস্ট মডার্নিজমের তো অনেক থিঙ্কার অ্যাড করা যায়। তো আমরা একদম ব্রিফলি যেমন নিচ থেকে একটু হাইলাইট করতে পারি, একটু শর্ট ভাবে। তো তো ফ্রেডরিক নিচে কি করে দিয়েছে, সো সো উনি এনলাইটেনমেন্ট যে রেশনালিটি আছে ওটাকেই ক্রিটিসিজম করে দিয়েছে, যেটা ইমানুয়েল কান্টের একটা গ্র্যান্ড ন্যারেটিভ বলতে পারি। মানে এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, মানে যতদিন কান্ট ছিল কান্টের এই ধারণাটা, যেটা হ্যাগেল পরবর্তী সময় একদম আলটিমেট পর্যায়ে পৌঁছে দিয়েছে। So, এই যে এনলাইটেনমেন্ট রেশনালিটির আলটিমেট গোল বা আলটিমেট টার্গেট যেটা পিচ, সো এটা তো হয়নি, ওই কারণে নিশ্চয় এটাকে ক্রিটিসিজম করে দিয়েছে। আর নিশ্চয় একটা ফান্ডামেন্টাল একটা আইডিয়া, গড ইজ ড্যাড। সো এই পয়েন্টটা জাস্ট শব্দটা দিয়েই বোঝা যায় যে নিশ্চয় অ্যাকচুয়ালি কি চাইছে, মানে কাকে ইন্ডিকেট করে একদম একটা 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 কি বলতে পারি, একটা মূল ধারণা বলতে পারি নিশ্চয় গড ইজ ড্যাড। আর নিশ্চয় অনেকগুলি ধারণার মধ্যে যেমন একটা ট্রুথ অ্যাজ ইন্টারপ্রিটেশন, দেন উইল টু পাওয়ার, জেনারোলজি অফ মোরালিটি। তো উনি মোরালিটি নিয়েও কিছু বলেছেন। সো আমরা খুব ডিটেলসে না গিয়ে জাস্ট এই পয়েন্টগুলি কি মানে জাস্ট বেসিক্যালি দেখতে পারি। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা যখনই পোস্ট মডার্ন যে কোনো থিঙ্কার নিয়ে যখনই একটু পড়াশোনা করব, সো ওদের যে মেইন টেক্সটগুলি আছে, সো এইগুলিকে একটু যদি পসিবল হয়, সবটা টেক্সট না পড়া সম্ভব হলেও বেসিক্যালি সিলেবাসে যাদের ইনক্লুড আছে, তো তাদের ওই টেক্সটগুলি ব্রিফলি একটা সামারি করে নিতে পারি। ইউজিসি নেটের এখন বর্তমানে মানে ভীষণ রকমের কোশ্চেন হয়, অনেক অনেক ভিতর থেকে। সো আমাদের ওই দিকটা একটু সজাগ থাকতে হবে। পোস্ট মডার্নিজমের নিচ্ছে রটি বা যারা আছে লেভিনাস, সো তাদের মেইন টেক্সটগুলি দেখবো, আর সঙ্গে বাকি যে থিঙ্কার আছে সো তাদেরও মেইন টেক্সটগুলি একটু দেখবো। আচ্ছা, আমি একটা ওকে, আমি তাদের কিছু টেক্সটের নাম একটু সংগ্রহ করেছিলাম। তো আমি মেসেজ বক্সে একটা ওকে মেসেজ করে দিই। এটার মধ্যে বেসিক যে থিঙ্কার আছে পোস্ট মডার্ন, তো তাদের মেইন টেক্সটগুলির নাম দেওয়া আছে এখানে। তো এগুলির মধ্যে কোনো টাইপিং মিস্টেক বা ইয়ার মেনশন করতে যদি ভুল হয়, এগুলি একটু দেখে নেবে। আমি প্রথম থেকেই বলছি যে আমি যাই বলবো ওটাকে আলটিমেট ধরবে না। ওকে, সো ট্রুথ ফিক্সড হবে। অবজেক্টিভ ট্রুথের থেকে আমরা বেসিক্যালি সাবজেক্টিভ ট্রুথ, রিলেটিভ ট্রুথকে বেশি গুরুত্ব দেব। সো যে যাই বলুক ততক্ষণ অবধি মানা ঠিক হবে না যতক্ষণ আমি এটাকে ঠিকভাবে না জানছি। ওকে, সো আমি নিশ্চয় এখানে কিছু টেক্সট যেমন বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল, টুইলেট অফ দ্য আইডিয়ালস, অন দ্য জেনোলজি অফ মোরালিটি, এই টেক্সটগুলি জাস্ট 3-4টা টেক্সটের নাম মেনশন করেছি। তো এই মেসেজটা যদি পসিবল হয় এটা রেখে দিও। যদিও আমার নুরুলের উপর অগাধ বিশ্বাস, আমি নুরুলকে অনেক বছর ধরেই চিনছি। আমার এই তো লাস্ট ইয়ার পিএইচডি কমপ্লিট হয়েছে। সো তার আগে আমি নুরুলের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। সো ইভেন আমার যখন কোনো ডাউট হয়, সো আমি প্রথমে আগে নুরুলকে জিজ্ঞেস করি। এবার নুরুলের মেসেজের অপেক্ষা করার সঙ্গে সঙ্গে আমি ওই সময় একটু পড়াশোনা করে নিই। এবার নুরুল যখন আমার আনসারটা দেয়, আমি সঙ্গে সঙ্গে এটাকে ওকে ঠিক না বলে আমারটার সঙ্গে একটু মিলিয়ে নিই। সো আমিও চাই যে ভালো পাঠক, স্কলার বা এই যে ইউজিসি নেটের একজন শিক্ষার্থী, সো সবাই ওই মেথডটাই ফলো করবে আর কি। মানে যখনই যা পাবে, একদম সোশ্যাল মিডিয়াতে আমরা যা পাই অনেক সময় তাই শেয়ার করে দিই। মানে আমরা এটার কি
সত্যতা যাচাই না করে। তো এমন অন্ধভাবে কাজ অন্যদের শোভা পায়, আমার মনে হয় না ফিলসফি কোনো ছাত্রছাত্রীর এই দিকটা শোভা পাবে। মানে অন্ধভাবে একটা কিছু শেয়ার করে দিলাম, একটা কিছু দেখলাম ওটি ওটি বলে দিলাম সত্য বলে। তো আমার মনে হয় না ফিলসফি কোনো স্টুডেন্ট এমনটা করে। সো তারা প্রথমে চিন্তা ভাবনা ওইগুলি অ্যাপ্লাই করে কিছু বললেই মনে হয় এটা ভালো বলতে পারবে। আচ্ছা, আমি অযথা কথাগুলি না বলে নেক্সট আবার পোস্ট মডার্নিজমে চলে যাই। আম, আচ্ছা, আমার ওকে, কথাগুলিতে বুঝতে অসুবিধা হচ্ছে না? ওকে, জাস্ট কন্টিনিউ করতে পারি? It's okay, you may continue. ওকে, থ্যাংক ইউ। সো আচ্ছা, আমরা নিশ্চয় পড়ার সময় যেগুলি দেখছিলাম যে পোস্ট মডার্ন চিন্তার একজন অন্যতম ভিত্তি হিসেবে আমরা নিশ্চয়কে ধরতে পারি। তো উনি কি করেছেন, পাশ্চাত্য দর্শনে এই যে নৈতিকতা বা ধর্ম যেগুলি আমরা বা বা যুক্তিবাদ, এইগুলি উনি সমালোচনা করেছেন। আর আমরা তার যে একটা এই যে বিখ্যাত উক্তি পেয়েছি, গড ইজ ড্যাড, এটা বলতে বোঝায় অ্যাকচুয়ালি আধুনিক সমাজে যে এই যে প্রচলিত ধর্মীয় মূল্যবোধ বা চূড়ান্ত সত্যের ভিত্তি, এটা অ্যাকচুয়ালি দুর্বল হয়ে যাচ্ছে কন্টিনিউ দিনের পর দিন। তো এবার নিশ্চয় কি বলছে, যে সত্য কোনো নিরপেক্ষ বা সার্বজনীন কোনো সম্ভাব্যতা নেই এটার মধ্যে। তো এটা মানুষের ব্যাখ্যা, অভিজ্ঞতা আর ক্ষমতার সঙ্গেও কিন্তু সম্পর্কিত। তো ওই কারণে উনি এই যে উইল টু পাওয়ার, এই যে কনসেপ্টটার কথা বলছেন, এই ধারণার মধ্যে এটা দিয়ে উনি দেখাতে চেয়েছেন যে মানুষের চিন্তা আর আচরণের পিছনে কিন্তু আমাদের এই ক্ষমতার আকাঙ্ক্ষা কাজ করে। আর যে ওনার যে আরেকটা কনসেপ্ট, জেনারোলজি অফ মোরালিটি, তো ওইটা নৈতিকতার ঐতিহাসিক যে উৎপত্তি বিশ্লেষণ, এগুলিকে উনি করে দেখিয়েছেন যে নৈতিক মূল্যবোধ সামাজিকভাবে নির্মিত। এটা মেটাফিজিক্যাল ইস্যুতে না উনি অ্যাপ্লাই করে, উনি একদম সোসাইটির সঙ্গে এটা কানেক্টেড করেছে। এবার আমরা নেক্সট আরেকজন থিঙ্কার মার্টিন হাইডেগারের কথা বলতে পারি। আমি যে ফিলোসফার উপর কাজ করেছিলাম, এই ইয়ারগান হ্যাবারমাস, উনি ওনার দর্শনের প্রথম দিকে হেইডেগারকে প্রচন্ড ভাবে সম্মান করতেন। ওনার ফিলসফিতে উনি অনেকটাই আকৃষ্ট হন এই পোস্ট মডার্ন থিঙ্কিং। পরবর্তীতে হ্যাবারমাস কি করেছেন, যখন দেখলেন যে এই যে মার্টিন হেইডেগার উনি নাৎসিজমের এগেইনস্টে কিছুই বলেননি, অথচ এই নাৎসিজমই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একদম মূল কারণ, যার জন্যই এত কিছু ধ্বংস হয়েছে। তো যখন দেখলেন যে মার্টিন হেইডেগার ওই ব্যাপারে তেমন কিছু বলেনি, তো ওই দিক থেকে হ্যাবারমাস একটু সরে এসেছিলেন। আচ্ছা, এবার আমরা মার্টিন হেইডেগার সম্পর্কে একটু বলি। মার্টিন হেইডেগারের যে পাশ্চাত্য দর্শন, এটা কিন্তু মানে তার আগে যে অধিবিদ্যা রিলেটেড যে ডিসকাশন ছিল দীর্ঘদিন ধরে প্রচলিত, উনি এটা সমালোচনা করেন। তো হেইডেগার কি করেছেন, হেইডেগার বললেন যে এই যে পাশ্চাত্য বিং বা অস্তিত্বের প্রকৃত প্রশ্নকেই ভুলে গেছে হেইডেগারের মতে। তো উনি আধুনিক যে প্রযুক্তি মানুষের অস্তিত্বকে যান্ত্রিক ও নিয়ন্ত্রণ মুক্ত কাঠামোর মধ্যে আবদ্ধ করেছে অলরেডি। আর তিনি মনে করেন যে মানুষকে আবার অস্তিত্বের গভীরে প্রশ্নের দিকে ফিরে যেতে হবে। তো হেইডেগারের এই সমালোচনার পরবর্তীকালে এই যে পোস্ট মডার্ন যারা আছে, তো তাদের মনেও গভীরভাবে প্রভাব ফেলেছে। তো
হেইডেগার হেইডেগার ফিলসফিতে তাহলে আমরা ওয়েস্টার্ন মেটাফিজিক্সের ক্রিটিসিজম পাবো। আর উনি এই যে বিং এর কথা বলছেন, যে আমরা এই বিং নিয়ে কথা বলতেই ভুলে গেছি, সো আমাদের এবার আবার ফিরে যাওয়া প্রয়োজন। তো উনি কোশ্চেন অফ বিং ওটা নিয়ে বলেছেন। তো উনি ইভেন টেকনোলজিক্যাল যে রেশনালিটি আছে এগুলিকে ক্রিটিসিজম করেছেন, আর ইনফ্লুয়েন্স করেছেন মেইনলি এক্সিস্টেন্সিয়ালিজম প্লাস পোস্ট মডার্ন যে চিন্তা ভাবনা আছে তাদের একজন মূল প্রভাবই ফেলেছেন এই যে মার্টিন হেইডেগার। সো হেইডেগার আমাদের সিলেবাসে যদিও পোস্ট মডার্নিজমে নেই, এক্সিস্টেন্সিয়ালিজমে আছে। সো এই কারণে এই পার্টটা যখন এক্সিস্টেন্সিয়ালিজম নিয়ে ক্লাস হবে ওই পার্টটা একটু ফলো করে নেবে। তাহলে আমি নেক্সট ফিলসফার লুথার। লুথার আমরা যখন পোস্ট মডার্নিজম নিয়ে যখনই কথা বলবো, সো লুথারের নাম বাদ দিয়ে পোস্ট মডার্নিজম একটা মানে পোস্ট মডার্নিজম নিয়ে ব্যাখ্যা করা একদমই সম্ভব হবে না। লুথার, সো লুথার কি করেছেন, এই যে গ্র্যান্ড ন্যারেটিভস গুলি আছে, সো মেটা ন্যারেটিভ, ওইগুলিকে ক্রিটিসিজম করে উনি ওই মাইক্রো ন্যারেটিভের কথা বলেছেন, যে যখনই একটা মতবাদ বা চিন্তা ভাবনা আমাদের সামনে আসবে, তো আমরা প্রথমে কি করবো, এগুলিকে ব্রেকডাউন করে নেব, একদম টুকরো টুকরো করে ভাঙবো, ব্রেকডাউন করে যে যার পার্সপেক্টিভে ওইগুলিকে দেখতে শুরু করবো। আর ওনার একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টেক্সট, একটা আর্টিকেল, দ্য পোস্ট মডার্ন কন্ডিশন, এই বইটায় উনি এই যে উত্তর আধুনিকতাবাদ, সো এটার মেইন কন্ডিশনটা উনি ওই টেক্সটের মধ্যে বর্ণনা করেছে। লুথার আবার লুথারের মতে এই যে আধুনিক সমাজে যে আমরা একক তত্ত্ব বা যেগুলি যে আদর্শগুলি সার্বজনীন সত্য হিসাবে গণ্য করা যায় না, উনি বলছেন যে এই যে আলটিমেট রিয়েলিটি, আলটিমেট ট্রুথ, সো এগুলিকে উনি অ্যাকসেপ্টই করেননি। সো উনি কি করেছেন, জ্ঞান আজ বিভিন্ন ছোট ছোট ল্যাঙ্গুয়েজ গেমস এর মাধ্যমে প্রকাশ হয়, ফলে আলটিমেটলি কি হচ্ছে, সমাজের মধ্যে বিভিন্ন মতের সহাবস্থান সৃষ্টি হয়, বহুমাত্রিকতা আর ভিন্ন মতের সহাবস্থান সৃষ্টি হয়। সো উনি ওই মেটা ন্যারেটিভসে একদম মেটা ন্যারেটিভ বা গ্র্যান্ড ন্যারেটিভসকে একদম মেইন টার্গেট করে ক্রিটিসিজম করেছেন পোস্ট মডার্ন কন্ডিশন। সো লুথার তো মনে হয় আমাদের সিলেবাসে তেমন ভাবে নেই, তো তারপর লুথারের একটু ব্রিফলি একটু ডিসকাশন তারপরে একটু দেখে নেবে। ওকে, তাহলে আমরা নেক্সট আরেকজন থিঙ্কার পোস্ট মডার্ন, মিশেল ফুকুর নাম আমরা শুনেছি। সো মিশেল ফুকু কি করেছেন, ফুকু জ্ঞান ও ক্ষমতা যে একে অপরের সঙ্গে যে গভীর সম্পর্ক, ওটাই উনি দেখিয়েছেন। সো ফুকুর মতে জ্ঞান কখনো নিরপেক্ষ হবে না, নিরপেক্ষ নয়, তাহলে এটা কি হবে, এটা ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রিত হবে। এবার আজকে আমাদের যারাই ক্ষমতায় থাকবে, যে কোনো ইনস্টিটিউশনে বা যে কোনো রাজনীতিতে, যে কোনো সমাজ ব্যবস্থা, যারাই ক্ষমতায় থাকবে,
তো তারাই নির্ধারণ করবে জ্ঞান, মানে আমাদের দেখার দৃষ্টিভঙ্গি তারাই ফিক্সড করবে। সো উনি জ্ঞান আর ক্ষমতা দুটোর মধ্যে যে একদম গভীর সম্পর্ক, ওটাই উনি ব্যাখ্যা করেছেন। তাছাড়া মিশেল ফুকু এই যে প্রিজন, কারাগার বা বিদ্যালয় বা যে কোনো ইনস্টিটিউশন, হাসপাতাল বা মেন্টাল যে চিকিৎসা করা হয়, so এই প্রতিষ্ঠানগুলিকে উনি একটু বিশ্লেষণ করে দেখান, মানে কিভাবে সমাজ মানুষকে নিয়ন্ত্রণ করে। তো তার একটা ফেমাস একটা টেক্সট, পাওয়ার নলেজ। সো ধারণা বোঝায় যে ক্ষমতা শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক নয়, তাহলে এটা ভাষা, শিক্ষা, সামাজিক প্রতিষ্ঠানগুলির মধ্য দিয়ে কাজ করে। তো মিশেল ফুকু নলেজ পাওয়ারের ক্লোজ রিলেশন, এই দিকটা খুব ডিটেলসে বর্ণনা করেছে। আর এই বর্ণনা করার সময় আমরা দেখেছি যে উনি জাস্ট অনেকগুলি ইনস্টিটিউশন যেগুলি আছে এইগুলির এক একটা পয়েন্ট ডিসকাশন করে দেখিয়েছেন যে মানে কিভাবে সমাজ আমাদের নিয়ন্ত্রণ করে। আমরা মিশেল ফুকুর কিছু টেক্সটও দেখেন। ওকে, এটা অলরেডি মেসেজ বক্সে আমি একটু দিয়ে দিয়েছি, একটু সময় করে একটু দেখে নেবেন। এবার নেক্সট আমরা আরেকজন থিঙ্কার, ডেরিডা। ডেরিডা, তো ডেরিডার ফিলোসফিটা একটু দেখতে পারি যে ডেরিডার একটা ফেমাস একটা আইডিয়া বা কনসেপ্ট, ডিকনস্ট্রাকশন। এবার ডিকনস্ট্রাকশন, এটা একুরেট বাংলা কি এটা নিয়েও অনেক সমস্যা। ওকে, তো আমরা ডিকনস্ট্রাকশন শব্দটাই ব্যবহার করব। তো ওই ডিকনস্ট্রাকশন এই কনসেপ্টটা দিয়ে উনি বলছেন যে তিনি মনে করছেন যে এই যে ভাষার অর্থ কখনই স্থির হয় না। তো ভাষা কখনো স্ট্যাটিক হবে না, মানে এটার মিনিংটা। তো যখন আমরা পাঠ করব, এটা প্রতিটি পাঠের ভেতরেই আমরা অনেক এটার মধ্যে কন্ট্রাডিকশন পাবো, দ্বন্দ্ব বা ভিন্ন ভাষার সম্ভাবনা থাকে। যেমন পাশ্চাত্য দর্শনে ট্রুথ ফলস, সত্য মিথ্যা, ওকে, মেল ফিমেল, পুরুষ নারী, লজিক, ইমোশন, যুক্তি, আবেগ, এই ধরনের একদম মানে ডুয়েল কন্ট্রাডিকশন, দ্বৈত বিরোধিতাকে তিনি প্রশ্ন করেন। আর তার মতে কোনো ধারণাই চূড়ান্ত নয়। তো উনি আলটিমেটলি বলতে চাইছেন যে আমাদের তাহলে মূল কাজ কি হবে? ডিকনস্ট্রাকশন। তো আমরা তাহলে ওয়ার্ড মিনিং তাহলে কখনো ফিক্সড হবে না। তো আমরা কি করব? আমরা এগুলি ব্রেকডাউন করব। আর যদি আমরা ব্রেকডাউন করি, এগুলির মধ্যে অনেক রকমের কন্ট্রাডিকশন দেখব। ওকে, সো আলটিমেটলি ইজ এ ডুয়েল কন্ট্রাডিকশন। এই যে আইডিয়াটা, ট্রুথ ফলস, মেল ফিমেল, ওকে, লজিক, ইমোশন, এই ডুয়েল কন্ট্রাডিকশন এগুলিকে উনি প্রশ্ন তুলেছেন। সো আলটিমেটলি তাহলে জ্যাক ডেরিডা বলছেন যে কোনো ধারণাই চূড়ান্ত না। ওকে, এবার নেক্সট আরেকজন থিঙ্কার, রিচার্ড রর্টি। রর্টির টা আমাদের সিলেবাসের মধ্যে, ইউজিসি নেটের সিলেবাসের মধ্যে একটু ডিটেলসে ডিসকাশন আছে। রর্টি যেমন ক্রিটিক অফ রিপ্রেজেন্টেশনালিজম বা যে এপিস্টেমোলজিক্যাল মেথডের এগেইনস্টে উনি বলেছেন, বা এডিফাইং ফিলসফি, এই তিনটি কনসেপ্ট
সিলেবাসে ইনক্লুড আছে। সো আমরা এগুলি সম্পর্কে একটু বলেন। তো যেমন এই ক্রিটিক অফ রিপ্রেজেন্টেশনালিজম, সো এই যে প্রতিনিধিত্ববাদ এর সমালোচনা করেছেন। সো রটি পাশ্চাত্য দর্শনের সেই ধারণার সমালোচনা করেন যেখানে মনে করা হয় যে জ্ঞান হলো বাস্তবতার সঠিক প্রতিফল, রিপ্রেজেন্টেশন। আমরা যে ওয়ার্ল্ডে আছি এটা একদম রিয়েল রিপ্রেজেন্টেশন। ওই ধারণাকে উনি ক্রিটিসিজম করেছেন। তো প্রচলিত দর্শনে মনের কাজ কি ছিল? বাস্তবতাকে একদম আয়নার মতো, একদম মিররে যেরকম আমরা রিপ্রেজেন্টেশন দেখি ওইটার প্রতিফলন করা প্রচলিত দর্শনে। এবার রটি ওনার একটা বিখ্যাত গ্রন্থ ফিলসফি অ্যান্ড দ্য মিরর অফ নেচার, সো ওই গ্রন্থে এই যে ধারণাটা যে আয়নার মতো একদম প্রতিফলন করা হয়, ওটাকে উনি প্রত্যাখ্যান করেন। সো রটির মতে ভাষা আর জ্ঞান বাস্তবতার নিখুঁত, তাহলে এগুলি প্রতিচ্ছবি নয়, বরং এগুলি সামাজিক ও ঐতিহাসিকভাবে নির্মিত। তাই কোনো জ্ঞানকে চূড়ান্ত বা নিরপেক্ষ বলা যাবে না, আলটিমেট, ওকে, ফিক্সড এমন কিছুই বলা যাবে না। আর ওনার আরেকটা কনসেপ্ট এই যে এগেইনস্ট এপিস্টোমোলজিক্যাল যে মেথড, সো জ্ঞানতাত্ত্বিক পদ্ধতির উনি বিরোধিতা করেছেন। সো রটি কি করেছেন? রটি মনে করেন যে দর্শনের কাজ কোনো চূড়ান্ত জ্ঞানের ভিত্তি খুঁজে বের করা নয়। সো আমরা পোস্ট মডার্ন ফিলসফির আগে যাই পড়েছি, সো বেসিক্যালি আমরা কি করতাম যে আলটিমেট নলেজ, আলটিমেট ট্রুথ, এগুলি আমাদের টার্গেট ছিল। এবার পোস্ট মডার্ন থিঙ্কাররা এগুলি কি ক্রিটিসিজম করতে শুরু করেছেন যে তাহলে অ্যাকচুয়ালি ফিলসফির কাজ এই যে চূড়ান্ত জ্ঞানের ভিত্তি, অ্যাকচুয়ালি এগুলো খুঁজে বের করা ফিলসফির কাজ না। তাহলে এই যে পাশ্চাত্য দর্শনে যে এই যে এতদিন ধরে চলে আসছে এই যে জ্ঞানতত্ত্ব মানে গুরুত্ব দিচ্ছে, যেখানে জ্ঞান আর সত্যের নির্ভুল মানদণ্ড খোঁজা হয়। এবার রটি কি করেছেন? রটির মতে এই প্রচেষ্টা একদম আননেসেসারি, অপ্রয়োজনীয়। তাহলে রটি কি বলছেন? রটি বলছেন যে জ্ঞানকে সার্বজনীন ভিত্তির উপর প্রতিষ্ঠা করার চেষ্টা না করে তাহলে আমরা কি করব? মানবিক সংলাপ, ব্যবহারিক অভিজ্ঞতা ও সামাজিক সহযোগিতার উপর গুরুত্ব দেব। তো আমরা এই যে আলটিমেট রিয়েলিটি, আলটিমেট ট্রুথ, ওইগুলি না খুঁজে আমরা মেইনলি, তাহলে আমাদের মেইন টার্গেট হবে যে আমরা যে কনভারসেশন, ওকে, কমিউনিকেশন বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আর যে এই যে সোসাইটাল যে কোঅপারেশন, তো এগুলির উপর আমাদের গুরুত্ব দিতে হবে। সো ওই কারণে উনি এই যে দীর্ঘদিন ধরে চলে আসছে এপিস্টোমোলজিক্যাল মেথড, এটাকেই ক্রিটিসিজম করেছে, মানে এটার এগেইনস্টে বলেছে আমাদের মূল টার্গেট চূড়ান্ত জ্ঞানের ভিত্তি খুঁজে বের করা নয়, তাহলে আমাদের মূল টার্গেট কি হবে? এই যে মানবিক মানে হিউম্যান কমিউনিকেশন বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বা সামাজিক সহযোগিতা, এগুলির উপর আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন, উচিত। এবার ওনার আরেকটা ফান্ডামেন্টাল কনসেপ্ট ইডিফাইং ফিলসফি, বা বলতে পারি যে অনুপ্রেরণামূলক দর্শন বা গঠনমূলক। সো এই ধারণার মাধ্যমে দর্শনের কথা বলেন রটি, যা মানুষের চিন্তাকে নতুনভাবে গড়ে তুলবে। ফলে এই দর্শনের উদ্দেশ্য কি হবে? চূড়ান্ত সত্য আবিষ্কার করা নয়, তাহলে কি করবে? বরং মানুষকে নতুন দৃষ্টিভঙ্গি ও নতুন ভাষা প্রদান করবে। তাহলে রটির মতে দর্শন হওয়া উচিত মুক্ত সংলাপ। মুক্ত সংলাপ বলতে আমরা যখন কমিউনিকেশন করব, এটা
বায়াসনেস বা কারুর কি প্রভাব মুক্ত, ওটা হবে। আর এটা কনস্ট্রাকটিভ হবে। আর এটার মধ্যে ক্রিয়েটিভ যে চিন্তা, এইগুলির ক্ষেত্র থাকবে, সৃজনশীল চিন্তার ক্ষেত্র। তো যেখানে বিভিন্ন মত আর অভিজ্ঞতার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া গড়ে উঠবে। সো আমাদের অনেক প্রচুর ডাইভার্সিটি আছে। তো আমরা এবার কাউকে বাদ দিয়ে, মানে আলটিমেট বলে কিছু একটা অ্যাকসেপ্ট না করে আমরা সবাইকে ইম্পর্টেন্ট দেব। তো রটির এই যে চিন্তা ধারণা, তো উনি রিপ্রেজেন্টেশনালিজমকে ক্রিটিসিজম করেছেন, তারপর এপিস্টেমোলজিক্যাল যে মেথড, এগুলির এগেনস্টে গিয়ে মেইন যে অনুপ্রেরণামূলক দর্শন বা গঠনমূলক দর্শনের কথা বলছেন, এটার মূল তাহলে উদ্দেশ্য হওয়া উচিত মুক্ত সংলাপ আর সৃজনশীল চিন্তার ক্ষেত্র, যেখানে মানে সবাইকে ইম্পর্টেন্স দেবে, বিভিন্ন মত বা অভিজ্ঞতার মধ্যে পারস্পরিক বোঝাপড়া গড়ে উঠবে। ওকে, এবার আমাদের নেক্সট আরেকজন ফিলসফার, পোস্ট মডার্ন ফিলসফার, ইমানুয়েল লেভিনাস। তো ইমানুয়েল লেভিনাসের মূল একটা কনসেপ্ট দ্য আদার, মানে অন্য, আদার। তো ফিলসফিতে জেনারেলি মডার্নিজম বা তার আগ পর্যন্ত সবকিছুতে আইকে ইম্পর্টেন্স দিচ্ছে। তো ওই কারণে এটার মধ্যে এপিস্টেমোলজি আর মেনলি মেটাফিজিক্সকে বেশি বেশি গুরুত্ব দিয়ে যাচ্ছে। লেভিনাস কি করেছে, লেভিনাস এই আই এর কথা না বেশি বলে উনি আদারের কথা বলছেন। আদার বলতে ইনডাইরেক্টলি উনি অ্যাকচুয়ালি ইথিক্স এর কথা বলছেন। তো লেভিনাস অ্যাকচুয়ালি মনে করেন যে মানুষের যে ভিন্নতা আর স্বাচ্ছন্দ্য, এগুলিকে সম্মান করাই প্রকৃত নৈতিকতা। সো লেভিনাসের ফিলসফিতে যেমন উনি তাহলে বলছেন যে ইথিক্স অ্যাজ ফার্স্ট ফিলসফি। তো তার আগে যেমন এই যে যেই মতবাদ প্রচলিত ছিল, তো লেভিনাস পাশ্চাত্য দর্শনে এই যে প্রবণতা, এটাকেই উনি সমালোচনা করেছেন, যেখানে জ্ঞানতত্ত্ব বা অস্তিত্বকে মেনলি তাহলে এপিস্টেমোলজি, মেটাফিজিক্স, এগুলিকেই দর্শনের মূল কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হতো। উনি এটাকে ক্রিটিসিজম করেছেন। তার মতে দর্শনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত নৈতিকতা, এথিক্স। তো তাই তিনি বলেন ইথিক্স ইজ ফার্স্ট ফিলসফি। সো মানুষের মানে অস্তিত্ব বোঝার আগে আমাদের মানুষের প্রতি যে দায়িত্ব বা নৈতিক সম্পর্ক, এগুলি বোঝা প্রয়োজন, এগুলি বোঝা জরুরি। আর লেভিনাসের মতে নৈতিকতা কোনো নিয়ম বা তত্ত্ব নয়, মানে এটা থিওরি টাইপের কিছু না। তাহলে অ্যাকচুয়ালি এটার মধ্যে কি থাকবে, বরং এটি মানুষের প্রতি মানে যে অসীম দায়িত্ববোধ, অন্যের প্রতি, দ্য আদার, এটাই বিশেষ করে গুরুত্ব পাওয়া প্রয়োজন। ইথিক্স অ্যাজ ফার্স্ট ফিলসফি বা ফিলসফি অফ দ্য আদার। লেভিনাসের এই যে চিন্তা ভাবনা দর্শনের, তাহলে একটা কেন্দ্রীয় ধারণাই আছে এই যে দ্য আদার সম্পর্কে। তাহলে তিনি কি মনে করেন, তিনি মনে করেন যে এই যে পাশ্চাত্য দর্শন সব কিছুকে একদম নিজের মধ্যে আবদ্ধ করতে চেয়েছে, ভিন্নতাকে দমন করেছে, মানে আয়ের কথা বলছে। কিন্তু অন্য বলতে দ্য আদার কখনো সম্পূর্ণভাবে আমাদের ধারণার মধ্যে সীমাবদ্ধ করা যায় না, মানে অন্যকে আমরা মানে ইগনোর করতে পারি না, বাদ দিতে পারি না। সো অন্য মানুষের মুখ, মানে দ্য ফেস অফ দ্য আদার, এটা আমাদের নৈতিক দায়িত্বকে আহ্বান জানায়। আর এই সম্পর্ক পারস্পরিক সম্মান বা সহমর্মিতা বা
হিউম্যানিজম, মানবিকতা, এগুলির ভিত্তি তৈরি করে। তাহলে আলটিমেটলি উনি ইনফাইনাইট রেসপন্সিবিলিটির কথা বলছেন, অসীম দায়িত্ব। তো লেভিনাসের মতে মানুষের প্রতি আমাদের দায়িত্ব সীমাবদ্ধ থাকবে না, এটা অসীম হবে। এটার মধ্যে অন্য মানুষের দুঃখ, কষ্ট বা অস্তিত্ব, এগুলি আমাদের নৈতিকভাবে দায়বদ্ধ করে তোলে। তাই নৈতিকতা কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি মানবিক সম্পর্কের একটা গভীর ভিত্তি। আর এই যে লেভিনাসের দর্শনে আমরা এই যে হিউম্যানিজম, মানবতা, সহমর্মিতা বা নৈতিক দায়িত্ব, এইগুলির উপর উনি বেশি গুরুত্ব আরোপ করেছেন। এথিক্স অ্যাজ ফার্স্ট ফিলসফি। ওকে, সো আমরা এই পাশ্চাত্য দর্শনে পোস্ট মডার্নিজমে বেসিক্যালি তাদের ধারণাগুলি পেয়ে থাকি। তো আরেকজনের কথা একটু না বললে হয় না, যা বজ্জিয়ার নেক্সট একজন থিঙ্কার। সো বজ্জিয়ার কি করেছেন, এই যে আধুনিক এই যে গণমাধ্যম বা ভোগবাদী সংস্কৃতি, এইগুলিকে উনি সমালোচনা করেছেন। তার মতে আজকের এই যে মানুষের বাস্তবতার চেয়ে প্রতীক ও চিত্রের জগতে বেশি বাস করে। আমিও সেম, সবাই। তো আমরা কি করি, এই যে সোশ্যাল মিডিয়াতে নিজেকে ভালো দেখানোর জন্য নিজের ভালো দিকটি সোশ্যাল মিডিয়াতে জাস্ট এগুলি জাস্ট শেয়ার করি, এগুলি সম্পর্কেই বলি। আর আর আমার এই দিকটাই, বা আমরা যাদেরই সামনাসামনি যেই দিকটা দেখি ওটাই বিশ্বাস করি। ওকে, সো উনি অ্যাকচুয়ালি হাইপার রিয়েলিটির একটা ধারণা কথা বলেছেন। তো এখানে কি করবে, মিডিয়া এমন এক কৃত্রিম বাস্তবতা তৈরি করেছে যেখানে বাস্তব কোনটা আর কল্পনা কোনটা, এটা পার্থক্য করে অস্পষ্ট হয়ে যায়, মানে অস্পষ্ট। তো উনি ওই হাইপার রিয়েলিটির কথা বলছেন, বজ্জিয়ার। ওকে, সো আলটিমেটলি তাহলে পোস্ট মডার্নিজমের মধ্যে এই যে, সো আমাদের এই যে রিয়েলিটিকে অ্যাকচুয়ালি মিডিয়া রিপ্লেস করছে, আর্টিফিশিয়াল রিয়েলিটিস। ওকে, সো বজ্জিয়ার হাইপার রিয়েলিটির কথাই বলছে ইনডাইরেক্টলি। তাহলে আমরা পাশ্চাত্য দর্শনে এই পোস্ট মডার্নিজম বা উত্তর আধুনিকতাবাদে তাদের চিন্তাধারাগুলিকে একটু দেখতে পারি। এবার তাদের প্রত্যেকের ধারণাটি এইরকম যে আলটিমেট কিছুই নেই, ট্রুথ, রিয়েলিটি, পাওয়ার, তিনটিকেই তারা বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। ওকে, ওকে, সো আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি পোস্ট মডার্নিজমে। তো পোস্ট মডার্নিজমের শেষের দিকে আরো মানে ব্রিফলি কিছু না বললে হয় না। যেমন বলতে পারি যে মডার্নিজমের এই যে অবদান, এটা পোস্ট মডার্ন সমাজে তাহলে মেইনলি বহুত্ববাদ, প্লুরালিজম বা ডাইভার্সিটি, বৈচিত্র্যকে গুরুত্ব প্রতিষ্ঠা করে। এখানে কি করে একদম প্রান্তিক জনগোষ্ঠী, একদম নারী, মানে যাদের ইগনোর করা হতো, আদিবাসী বা সংখ্যালঘু, তো তাদের কণ্ঠকেও গুরুত্ব দেয়, সবাইকে ইম্পর্টেন্ট দিচ্ছে। এটা সাহিত্য, শিল্প, সমাজবিজ্ঞান, সংস্কৃতি, রাজনৈতিক, একদম সব তত্ত্বেই বর্তমানে আমরা এই পোস্ট মডার্নিজমের চিন্তার গভীর প্রভাব দেখতে পাই। এটি তাহলে মানুষকে কি করে এই যে প্রচলিত সত্য বা ক্ষমতার কাঠামো, এগুলিকে সমালোচনা ভাবে বিশ্লেষণ করতে শিখিয়েছে। সো ওই কারণে মানে আমাদের মূল কাজ হবে প্রশ্ন করা, কন্টিনিউ। এবার যদি আমাদের
আর এবার আমরা প্রশ্ন কখন করব? যখন নিজের সঙ্গে এটা অ্যাপ্লাই করে এটা বুঝতে যাব, তখনই মনে কোশ্চেন জাগবে। আদারওয়াইজ সবকিছু হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে বলে অ্যাকসেপ্ট করেন। পোস্ট মডার্নিজমে তাহলে এই যে ডাইভার্সিটি বা প্লুরালিজম এগুলিকে গুরুত্ব দিচ্ছে। এবার শেষে আমরা একটু এতক্ষণ যে কথাগুলি বললাম এগুলির পরে বেসিক্যালি কোনো শ্রোতার মনে কোশ্চেন জাগবে, তাহলে আমরা অ্যাকচুয়ালি পোস্ট মডার্নিজমকে একদম অতিরিক্ত রিলেটিভিজমে পরিণত করে দিচ্ছি তো নাকি? তো যদি কোনো চূড়ান্ত সত্যই না থাকে, মানে পোস্ট মডার্নিজম যে বলছে, মানে পোস্ট মডার্নিজম ক্রিটিসিজমে বলতে পারি যে পোস্ট মডার্নিজম তাহলে এই যে রিলেটিভিজমের কথা বলছে, এটা একদম আলটিমেট পর্যায়ে এটা পরিণত হয়ে যাচ্ছে না তো? এবার সত্য যদি চূড়ান্তই না থাকে, ওকে, তাহলে নৈতিকতা বা জ্ঞানের মানে এই যে স্থিতিশীল ভিত্তি এটা এটা মনে হয় না একটু দুর্বল হয়ে পড়বে? আবার কেউ কেউ মনে করতে পারে যেমন এটা কি করে, এটা বিজ্ঞান যুক্তি এগুলির গুরুত্ব কমিয়ে দেয় এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এটা এগুলি পোস্ট মডার্নিজমের এগেনস্টে ক্রিটিসিজম, এগুলি বলা যায়। এগুলি তো পোস্ট মডার্নিজমের যে প্রথমেই টার্গেটটা ছিল যে এই যে মডার্নিজম এই যে বিজ্ঞান বা তর্ককে ইম্পর্টেন্স দিয়ে বলছে যে তো সব সমস্যার সমাধান করবে এই বিজ্ঞান তর্ক বা বা হিস্ট্রি ইতিহাস, এটা প্রগতিশীল সবসময়। তো এইগুলিকে ক্রিটিসিজম করেছে পোস্ট মডার্নিজম। এবার পোস্ট মডার্নিজমকে যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে তারা কিন্তু যুক্তি বা বিজ্ঞানের কোনো না কোনো ভাবে মনে হচ্ছে যে গুরুত্ব কমিয়ে দিচ্ছে। ওকে না, মানে বিভ্রান্তের সমাজে বিভ্রান্ত সৃষ্টি করছে, কারণ আলটিমেট তো কিছুই নেই। ওকে, সব রিলেটিভ। সো ফাইনালি আমরা অতটুকুই বলতে পারি যে এই মডার্নিজম এটা এটা এমন একটা চিন্তা ভাবনা, এটা আধুনিকতার যে একক সত্য, মানে একদম আলটিমেট রিয়েলিটি, আলটিমেট ট্রুথ, বা এই যে যুক্তিবাদ বা এই যে ইউনিভার্সালিজম, এই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। এটা আমরা অস্বীকার করতে পারি না। আর তো তাহলে পোস্ট মডার্নিজমে এই যে প্লুরালিজম বা এই যে ডিফারেন্স, পার্থক্য, বা এই যে ল্যাঙ্গুয়েজ আর এই যে হিউম্যান এক্সপিরিয়েন্স, সো এগুলির বৈচিত্র্যকে গুরুত্ব দিচ্ছে পোস্ট মডার্নিজম। প্লুরালিজম, বহুত্ববাদ, পার্থক্য, ভাষা ও মানব অভিজ্ঞতার এই যে বৈচিত্র্য, এগুলিকে পোস্ট মডার্নিজম গুরুত্ব দেয়। যদিও মানে আমরা এই তার আগে কিছু কিছু সীমাবদ্ধ পাই যে কখনো মনে হচ্ছে যে তারা বিজ্ঞান বা যুক্তিকে গুরুত্ব মানে তারা কমিয়ে দিচ্ছে বা সমাজে বিভ্রান্ত সৃষ্টি করছে বা অতিরিক্ত আপেক্ষিকতাবাদ সৃষ্টি করে দিচ্ছে, বলছে যে চূড়ান্ত কোনো সত্য নেই। এগুলি কোনো না কোনো ভাবে নৈতিক বা জ্ঞানের স্থিতিশীল যে ভিত্তি আছে এটা দুর্বল করে দিচ্ছে। মানে এই ক্রিটিসিজমগুলিকে সম্পূর্ণভাবে অস্বীকার করা সম্ভব হবে না, কিন্তু এই যে কন্টেম্পোরারি যে ওয়ার্ল্ডে আছে আমরা, সমসাময়িক দর্শনে বা সমাজ বা সংস্কৃতি চিন্তায় বা রাজনীতিতে, এগুলিতে কিন্তু আমরা পোস্ট মডার্নিজমকে মানে পোস্ট মডার্নিজমের গুরুত্বকে মানে ইগনোর করতে পারি না। এটার গুরুত্ব আছে আর এটার প্রভাব থাকবে, চিন্তা ভাবনা থাকবে। তো পোস্ট মডার্নিজম রিলেটেড এই যে ডিসকাশন, এগুলিতে আলটিমেটলি আমাদের জাস্ট কিছু কিছু মেইন কনসেপ্ট আমাদের মনে রাখতেই হবে যে পোস্ট মডার্নিজম তাহলে আলটিমেটলি মডার্নিজমকে ক্রিটিসিজম করছে। মডার্নিজমের এই যে যেই চিন্তা ভাবনাগুলি ছিল বিজ্ঞান বা যুক্তির উপর একদম বেশি গুরুত্ব দিয়ে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার্ল্ড এই ভয়ানক পরিণতি
হয়েছে বলে পোস্ট মডার্নিজমকে টার্গেট করে ক্রিটিসিজম করে তাদের নিজের ধারণা দিচ্ছে। এবার এগুলিকে যেমন সম্পূর্ণভাবে ডিনাই করা পসিবল না, আবার আমরা শুধু পোস্ট মডার্নিজম নিয়ে বসে থাকতে পারি না। এবার এই প্রসঙ্গে আমি আরেকটু বলি। আমি প্রথমে বলেছিলাম যে আমার পিএইচডির মূল টপিক ছিল ইয়ারগান হ্যাবারমাসের ফিলসফি, পোস্ট মেটাফিজিক্যাল থিঙ্কিং অ্যান্ড ক্রিটিক অফ নলেজ। তো হ্যাবারমাস কি করেছেন? হ্যাবারমাস বলছেন যে আমরা পোস্ট মডার্নিজমে এখনো যাওয়ার সময় হয়নি আমাদের। মডার্নিজমে অনেক কাজ এখনো পড়ে আছে। তো আমাদের কাজ হবে এই যে মডার্ন এই যে কনসেপ্টগুলি, এগুলিকে রিডিফাইন করা, রিভাইজ করা, রিইভালুয়েট করা, রিডিফাইন, রিভাইজ, এগুলি করা আমাদের প্রয়োজন। তো উনি ওই কারণে বলছেন যে মডার্নিজম ইজ অ্যান আনফিনিশড প্রজেক্ট। মডার্নিজমের যে টাস্কটা ছিল এটা এখনো আনফিনিশড। তো তাহলে আমরা কনক্লুশনে মেনলি হ্যাবারমাসের পয়েন্টটাকেই কোনো না কোনোভাবে একটু ইনক্লুড করতে পারি। হ্যাবারমাস যে বলছেন যে ঠিক আছে, মডার্নিজমে অনেক খারাপ দিকও ছিল, বাট আমরা এই যে এনলাইটেনমেন্ট ফিলসফির কথা বলছে যে মডার্নিজম, এটাকে এতটা ক্রিটিসিজম করতে পারি না। তো মডার্নিজমের এখনো অনেক টাস্ক এগুলি পড়ে আছে। তো আমাদের কাজ হবে ওইগুলিকে আবার রিডিফাইন করা। আর এইটা পসিবল একমাত্র জেনুইন কমিউনিকেশনে, যেটা হ্যাবারমাস আইডিয়াল স্পিচ সিচুয়েশনের কথা বলছেন, যে এমন একটা সিচুয়েশন যেখানে সবাইকে ইম্পর্টেন্স দেওয়া হবে, সবার অপিনিয়ন শেয়ার করার সবাইকে গুরুত্ব দেওয়া হবে। আর এই যে ডায়লগগুলি হবে এগুলি কনস্ট্রাকটিভ ওয়েতে হবে। এগুলিতে যখন দুজন স্পিকার বা মোর দেন টু স্পিকার কনভারসেশন করবে, তো তাদের মধ্যে যে এই যে ভ্যালিড পয়েন্ট বেরিয়ে আসবে, তো আমাদের আর্গুমেন্ট করার পিছনে মূল টার্গেট থাকবে যে এটা একটা কনস্ট্রাকটিভ ডিসকাশন যেন হয়। তো আমরা যেন আলটিমেট বলতে যেটা বেটার, সো ওই বেটারের দিকে যেতে পারি। তো ওই কারণে উনি একটা আইডিয়াল স্পিচ সিচুয়েশনের কথা বলছেন। ওকে, তো তাহলে পোস্ট মডার্ন যে অ্যাপ্রোচ, সো এই অ্যাপ্রোচটা কোনো না কোনোভাবে আমাদের মনে অলরেডি আগে থেকে আছে। আমরা সবাইকে আমাদের ইম্পর্টেন্স দেওয়া প্রয়োজন। তো আমাদের ধরতে হবে যে ট্রুথ আলটিমেট হবে না। সো পোস্ট মডার্নিজমের ফার্স্ট কোশ্চেনই থাকছে যে হোয়াট ইজ ট্রুথ। এবার ট্রুথের ডেফিনেশন কি হবে, ওইখানে উনি ওই রিলেটিভ বা এটা ফিক্স না, এটা প্লুরাল, এই কনসেপ্টগুলি ধরে আমাদের এগোতে হবে। ওকে, সো পোস্ট মডার্ন কনসেপ্টে আমি নেক্সটে আরো পড়বো। তো যখন নেক্সট কখনো সুযোগ থাকবে, সো যদি আমার নুরুল নেক্সট আবার কখনো সুযোগ করে দেয়, তো আমি পোস্ট মডার্নিজমে আরো নতুন কোনো তথ্য পেলে এগুলি আবার একটু শেয়ার করবো তোমাদের সঙ্গে। ওকে, সো থ্যাংক ইউ নুরুল ফর গিভিং মি দিস অপরচুনিটি। অনেক ধন্যবাদ তোমায়। থ্যাংক ইউ দাদা, Thank you, তোমাকে Dada. অসংখ্য ধন্যবাদ। সো পোস্ট মডার্নিজম নিয়ে বলা, পোস্ট মডার্নিজম কি এটা মানে এখনো কেউ বলতে পারবে না। তো আমরা কন্টিনিউ পড়তেই থাকি আর আমাদের সব অ্যাপ্রোচকেই ইম্পর্টেন্স দিতে পারি। সো থ্যাংক ইউ সবাইকে, জাস্ট এই 1 ঘন্টার টর্চার সহ্য করার জন্য। তো যদি এখান থেকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট জাস্ট তোমরা পেয়ে থাকো, তাহলে আমি নিজেকে ভাগ্যবান মনে করবো আর কি। সো আবারও অনেক ধন্যবাদ নুরুলকে, আর সঙ্গে সবাইকে যারা এই ক্লাসে
ছিলে এতক্ষণ ধরে। থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ।